মাত্র তো 6 মাস পার হয়েছে, এভাবে তো যেতে হবে 5 বছর। যে লাউ সেই কুদু। আপনাদের 2/3 মেজরিটি আছে, মাসল আছে, ভোটিং পাওয়ার আছে, কিন্তু উই হ্যাভ পিপল অপিনিয়ন। ভবিষ্যতেও যদি পরিবর্তন আনা হয় 70 অনুচ্ছেদের, তাতে করে কোনো লাভ হবে না। ওই মনোজগতে হাতির মতো শৃঙ্খলিতই থাকবে। বিএনপি বলে আমরা জনগণের দল, কিন্তু রেফারেন্ডামের দল না। রেফারেন্ডাম কি জনগণ না? রেফারেন্ডামের ভোট কি জনগণের ভোট না? রেফারেন্ডাম কি সুষ্ঠুভাবে হয় নাই? যদি কেউ রেফারেন্ডামকে কোয়েশ্চেন করে থাকে, তাহলে তো জাতীয় নির্বাচনকেও কোয়েশ্চেন উঠবে। সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তনের কথা বলা হয়েছিল, প্রস্তাব রয়েছে। বর্তমানে এককক্ষ সংসদের বদলে দ্বিকক্ষ সংসদ করার প্রস্তাব করা হয়েছে। সেই 2 কক্ষের সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে। জুলাই সনদ যদি বাস্তবায়ন হওয়ার আগে আমরা যদি ধরি যে 70 অনুচ্ছেদ সংস্কার করলেও কি আসলে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন সম্ভব হতো? এটা কি আসলে সম্ভাবনার কথা বলা হচ্ছে, যে আসলে কি এটা সম্ভব ছিল কিনা? দেখুন, খুবই ফান্ডামেন্টাল প্রশ্ন। যে স্কিমটার মধ্যে আমরা ছিলাম, বিএনপি সরকার গঠনের পরে ওই স্কিমটা আর মানে নাই, ফলে এক ধরনের মিসট্রাস্ট ক্রিয়েট হয়েছে, সমালোচনার জন্ম হয়েছে। বিএনপি সেই সমালোচনা সহ্য করে যাচ্ছে। 6 মাস প্রায় পার হয়ে গেল, এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়নি। এবং কেন তারা এই সমালোচনাটা সহ্য করছেন, কি কারণে তারা এই স্কিম থেকে সরে আসলেন, এই স্কিম করলে দেশের কি ক্ষতি হতো, বিএনপির কি ক্ষতি হতো, রাষ্ট্রের কি ক্ষতি হতো, জনগণের কি ক্ষতি হতো, তার কিন্তু কোনো ব্যাখ্যা তাদের কাছে নেই। কিন্তু আমরা যে ক্ষমতার পরিবর্তনের পরে স্ট্রাকচারাল যে ডিজাইনটা রাষ্ট্রের পরিবর্তনের কথা বলা হয়েছিল, যেন ক্ষমতাটা বিকেন্দ্রীকরণ হয়। ক্ষমতা ছিল আমাদের সাংবিধানিক এক্সিস্টিং সিস্টেমে হাইলি কনসেন্ট্রেটেড পাওয়ার। এই হাইলি কনসেন্ট্রেটেড পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজ করতে বলা হয়েছিল। তার মধ্যে একটা ডিসেন্ট্রালাইজেশনের থিওরির একটা ইমপ্লিমেন্টেশন ছিল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা। এখন বর্তমান যে আর্টিকেল 70 আছে, এই 70 অনুযায়ী তো সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, দিলে সংসদ সদস্য পদেই থাকবে না। কিন্তু যেটা প্রস্তাব করা হয়েছিল, সেটা বলা হয়েছিল 2 ক্ষেত্র ছাড়া বাকি সব ক্ষেত্রে ভোট দিতে পারবে। একটা ছিল যে তারা ভোট দেবেন না যদি সংবিধান সংশোধনের ক্ষেত্রে হয়, আরেকটা তারা ভোট দেবেন না অনাস্থা হয়, আরেকটা তারা ভোট দেবেন না, বিএনপির প্রস্তাবে ছিল 4টা, আরেকটা দিয়েছিল তারা অর্থ বিল হয়, এবং আরেকটা দিয়েছিল ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন যদি জড়িত থাকে। এই 4 ক্ষেত্রে বিএনপি বলছেন যে এই 4 ক্ষেত্রের বাইরে অন্য সকল ক্ষেত্রে একজন মাননীয় সংসদ সদস্য ওপেন ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন 70 অনুচ্ছেদ সংশোধন হওয়ার পরের সিচুয়েশন। আর অন্যান্য রাজনৈতিক দল বলেছিল যে না, 4টা না, 2টা। একটা হবে যে অনাস্থার ক্ষেত্রে তারা বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, আরেকটা হবে অর্থ বিলের ক্ষেত্রে বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। তো এই স্কিমটি তো গ্রহণ হয় নাই এখনো। গ্রহণ না করাটাকে আমরা ক্রিটিসাইজ করি। I personally vehemently criticize the position of BNP regarding somehow disregard to the order of July implementation order, এবং সেখান থেকে তারা সরে এসেছেন। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন এছাড়া বাকি যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, it seems to be attractive, it seems to be participatory, it seems to be good gesture and posture for the future democracy of the nation. এমন ডেমোক্রেটিক যে কালচারটা এই দেশে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করা হচ্ছে, করেছেন অতীতে, কিন্তু ইদানিংকালে এটাকে আরও ইনস্টিটিউশনালাইজ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেটা কুড হ্যাভ বিন বেটার যদি আমরা 6 মাসের মধ্যে সনদে অন্তর্ভুক্ত কিংবা গণভোটে অন্তর্ভুক্ত বিষয়গুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করে ফেলতাম, তাহলে 6 মাসের পরে আজকে এই বিতর্ক আর মোটেও থাকতো না। ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, 2 বছর পার করেছি আমরা 5ই আগস্ট থেকে 5ই আগস্ট। এই 2 বছরকে বিএনপি এখনো কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্ক দেয়নি কেন? 2 বছর কিভাবে কাটলো? এই 2 বছরের যদি লিগ্যাসি ঠিক না থাকে,
কনস্টিটিউশনাল প্রোটেকশন না থাকে, কনস্টিটিউশনালি প্রোটেক্টেড না হয়, তাহলে যে নির্বাচন আমরা করেছি, যে গণভোট আমরা করেছি, যে সরকার এখানে গঠন করা হয়েছে, যেভাবে আমরা মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন করছি, এগুলো তো কনস্টিটিউশনাল লিগেসি ঠিক না থাকলে এইভাবে হবে না। আচ্ছা, ইটস নট পসিবল। এটা অনলি পসিবল যদি কনস্টিটিউশনাল লিগেসি ঠিক থাকে। কিন্তু 5ই আগস্টের পরে তো কনস্টিটিউশন ফাংশন করে নাই। 6 মাস অতিবাহিত হয়েছে। আপনাদের কাছ থেকে, আমরা বিরোধী দলের কাছ থেকে বারবার জুলাই সনদের ব্যাপারে সরকারের কাছে প্রেশার ক্রিয়েট করা হয়েছে যেন জুলাই সনদ বাস্তবায়ন করা হয়, কিন্তু তারপরও আপনি বলছেন এই যে সরকারের সমালোচনাগুলো সহ্য করে যাচ্ছে। আসলে সরকারের পরিকল্পনা যদি আপনার ভাবনা থেকে আপনি বলেন, কারণ সরকার থেকে সবসময় বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হবে, কিন্তু কবে হবে সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা দেখিনি। আপনার কাছে কি মনে হচ্ছে যে আর কত দীর্ঘায়িত কেন করছে সরকার, আর কি কারণে আসলে তাদের এই দীর্ঘায়িত করার পরিকল্পনা রয়েছে? সরকারের মধ্যে একটা শাইনেস আছে, এটা আই ফিল ইট। আই ক্যানট গিভ ইউ ইনফরমেশন, বাট আই ফিল ইট ফ্রম দ্য ডিপেস্ট কোর অফ মাই হার্ট। সেই শাইনেসটা কি? যে 2 বছর সময় আমরা পার করলাম, এই 2 বছর সময়কে তারা কিভাবে কাভারেজ দিবে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পরে 69 সালে তিনি 5ম সংশোধনী বিল পাশ করেছিলেন সংসদে। সেখানে গিয়ে তিনি বলেছিলেন যে 75 সালের 1 আগস্ট থেকে 69 সালের 79 সালের এপ্রিল মাস পর্যন্ত যা কিছু করা হয়েছে তাকে কনস্টিটিউশনালি প্রোটেক্টেড এবং কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। সাবসিকুয়েন্টলি আমরা দেখেছি না, 5th অ্যামেন্ডমেন্ট বাদ হয়ে গেছে পরিপূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। তো এখন বিএনপির সামনে একটা বিগ কোয়েশ্চেন, 2 বছরকে কিভাবে প্রোটেকশন দেবে? সেই জিনিসটাকে অ্যাড্রেস করার জন্যই কিন্তু আমরা বলেছিলাম যে লেট ইট বি আনসার্ড বাই দি পিপল। যদি পিপল কোনো আনসার দেয় তাহলে দিস আনসার উইল বি পার্মানেন্ট, সাস্টেইনেবল, টেকসই, এবং গণভোট কিন্তু সেই আনসার। গণভোটে যখন হ্যাঁ আসলো, তখন যে পদ্ধতিতে আমরা গণভোট নিলাম, এই পদ্ধতিতে তো সংবিধানে গণভোট নাই, তারপরে কেন গণভোটের আয়োজন করা হয়েছে? এটা জাস্ট টু এন্ডোর্স দ্য ওপিনিয়ন অফ দি পিপল, এবং অ্যাকর্ডিংলি পিপল রেসপন্ডেড। তাতে কি বিএনপির জন্য ভালো হলো না খারাপ হলো? তো তারা গণভোট থেকে সরছে কেন? আমার ধারণা এখানে কোথাও একটা সঠিক অ্যাডভাইসের অভাব আছে, কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সের প্রপার অ্যানালাইসিসের অভাব আছে, এবং জুরিসপ্রুডেন্সটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে পক্ষ বিপক্ষে মতামতটাকে নির্মোহভাবে বিশ্লেষণ করার অভাব দেখা যাচ্ছে। দে মাস্ট সলভ ইট অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। দিস ইজ এ ডেঞ্জারাস পার্ট অফ দিস হিস্টোরিক্যাল অ্যান্ড লিগ্যাল ক্রোনোলজি। মোহাম্মদ শিশির মনির, আবার আসবো আপনার কাছে। ডক্টর আসাদুজ্জামান রিপন, মোহাম্মদ শিশির মনিরের কথার উপর ভিত্তি করে আমি আসতে চাই যে বিএনপি এই যে 2টা বছর পার করেছে, এবং আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পর 2 বছর পার হয়ে গেছে, এবং ক্ষমতা নেওয়ার পরে 6 মাসের মতো অতিবাহিত হয়েছে। বিএনপি কি আসলে ভাবনা চিন্তা কি করছে যে এই জুলাই গণ অভ্যুত্থান সবকিছুকে কিভাবে অ্যাড্রেস করবে, এবং বারবার যে জুলাই সনদ থেকে যে সময়টাকে যে দীর্ঘায়িত করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে, এটার আসলে নির্দিষ্ট কি কারণ থাকতে পারে? আমি বিং এন আউটসাইডার, মানে আমি তো সরকারের অংশ নই, সরকারের ভাবনার কথা আমি বলতে পারবো না, খুব ক্লিয়ার। তো মানে আসলে হিপোক্রেসি করে তো লাভ নাই। তা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনার এই যে 2 বছরটাকে যদি আমরা একটা প্রোটেকশন দেই, এরকম প্রোটেকশন কিন্তু অতীতেও দেওয়া হয়েছিল। আলটিমেটলি কিন্তু উচ্চ আদালতে সেটা টিকেনি। আচ্ছা, এখন কতটা যদি গণভোটের বিষয়টিও যদি আমি মানে বিবেচনায় নেই, যে জনগণ রেফারেন্ডামের মাধ্যমে জনগণ এটা বলেছে। বাংলাদেশে তো এর আগেও গণভোট হয়েছে, সে গণভোটেরও তো কিছু রায় আছে এই দেশে, সেটাও কি বদলে যায়নি? বদলে গিয়েছে। মৌলিক রাজনীতিটা যদি আমার ঠিক না থাকে, আমি ঠিক এই জায়গাটায় আমি ওনার 70 অনুচ্ছেদ উনি দীর্ঘ আলোচনা করেছেন। 70 অনুচ্ছেদের ব্যাপারে এটা আমার বরাবরই আমার একটা অবজারভেশন। 70 অনুচ্ছেদের উনি 4টা পয়েন্টের কথা বলেছেন ওনারা, যারা বিরোধী দলে ছিলেন। সরকার এখন যারা সরকারি দল, সরি, তারা বোধহয় 4টার কথা বলেছেন, তাই না? সরকারি দল 4টার কথা বলেছে, বিরোধী দল 2টোর কথা বলেছেন। ধরেন এই 4টা বিষয়, মানে 2টো বিষয় যদি থাকতো, মানে বিরোধী দলের দাবি অনুযায়ী যদি থাকতো, এটা বাংলাদেশে ফাংশনাল না। খুব প্র্যাকটিক্যালি যদি চিন্তা করেন, আচ্ছা, কেন সম্ভব না?
একটা পলিটিক্যাল কালচার, আমরা যে কালচারের মধ্যে বড় হচ্ছি, যে কালচারের মধ্যে আমরা রাজনীতিটা করছি। ধরুন একজন ব্যক্তি মিস্টার এক্স, তিনি দলের বিভিন্ন পলিসি ইস্যুতে তিনি পার্লামেন্টে সমালোচনা করছেন, মানে ওই চারটার বাইরেও যদি সমালোচনা করেন, এবং তার পার্টি যখন দেখে যে এই ব্যক্তিটি খুব মানে ইন্ডিভিজুয়ালি তার কিছু চিন্তা আছে, ভাবনা আছে, তিনি অনেক কিছুই মানে সরকারের রাইট রং সমালোচনা করছেন, ভালো মন্দ বিভিন্ন সমালোচনা করছেন, ডু ইউ থিঙ্ক বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী সেই লোকটি সেই রাজনৈতিক দলের মনোনয়ন পরের বছর পাবে, মানে পরের টার্মে পাবে? অ্যাবসলিউটলি ইম্পসিবল। বলে বেশি বোঝে নাকি, বাংলা একটা শব্দ বলে পাক না, অথবা দলের হিসেবে বিশ্বাসযোগ্যতা হারাতে পারেন মানে তাদের দৃষ্টিভঙ্গিতে। আচ্ছা, তো ফলে এই ঝুঁকিটা সাইকোলজিক্যালি প্রতিটি এমপির মাথার মধ্যে কাজ করে। প্রতিটি ওই সেই সার্কাসের হাতির মতো, সার্কাসের হাতি মানে শিকল বাঁধা অবস্থায় থাকে, ওকে যখন কমান্ড করে তুমি এইভাবে ঘোরো, ওইভাবে ঘোরে টোরে চাই বলেন। এখন যদি কোনোদিন যিনি হাতিটার যিনি মাহুদ মানে যিনি হাতিটাকে পরিচালনা করেন, তিনি একদিন এটাকে খুলে দিলেন, খুলে দেওয়ার পর আপনি ডু ইউ থিঙ্ক যে হাতিটা দৌড় মারবে? না, ও মনস্তাত্ত্বিকভাবে ও শৃঙ্খলিত, মনস্তাত্ত্বিকভাবে সে শৃঙ্খলিত হয়ে আছে, সে দৌড়াবে না। বাংলাদেশের পলিটিক্যাল কালচার যেই জায়গাটিতে গত 55 বছর আমরা যেভাবে এক্সারসাইজ করেছি প্রায় সকল দল, তো তাতে করে আপনি তাদেরকে যদি স্বাধীনতা দিয়ে দেন, দে উইল নট এক্সারসাইজ দেয়ার লিবার্টি, নো, নট অ্যাট অল। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আচ্ছা, তো কারণ তার পরবর্তীতে ওই দল থেকে আবার তার এমপি হওয়ার একটা আকাঙ্ক্ষা থাকবে, এমপি হলে তার মন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা থাকবে নাকি পরবর্তীতেও। তো ফলে তিনি এই চান্সটা মিস করবেন না, তিনি সবসময় একটা স্ট্রমার মধ্যে থাকবেন, ভয়ের মধ্যে থাকবেন। বাট যদি আপনি আমেরিকান সিস্টেমে, আমি বারবার হয়তো আমাকে আপনার দর্শকের জন্য ভুল না বুঝেন, আই এম নট অ্যাডভোকেটিং ফর এনি পার্টিকুলার সিস্টেম অফ দ্য ইউনাইটেড স্টেটস, বাট কম্পারেটিভলি আমার কাছে ওই সিস্টেমটা আমার কাছে ভালো মনে হয়েছে, এবং সেখানকার যারা ল মেকার যারা, তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা এক্সারসাইজ করতে পারেন ওই দেশে, সিনেটর এবং কংগ্রেসম্যানরা পারেন। কারণ ওই দেশে যারা প্রেসিডেন্ট ছিলেন, মিস্টার ট্রাম্প ছিলেন, এখনও যিনি আছেন ট্রাম্প বলেন, ওবামা বলেন, ক্লিন্টন বলেন, হোয়াট এভার, আমি আরও 10টার নাম বা আপনি আরও 20 জন প্রেসিডেন্টের নামও বলতে পারেন, তারা কেউ তাদের জীবনে কোনো দিন বলেনি, বলতে পারেন না, যিনি এখন আছেন তিনিও বলতে পারেন না যে ওয়েল আই মেড ইউ, আমি তোমাকে বানিয়েছি, তোমাকে পথে থেকে তুলে এনে তোমাকে নেতা বানিয়েছি, তোমাকে এমপি বানিয়েছি, তোমাকে আমি মন্ত্রী বানিয়েছি। এটা বাংলাদেশের সিস্টেমে এইখানে আমরা বলি, এই বেটা আমি তোমাকে বানিয়েছি। আমি কয়েকদিন একজন মন্ত্রীর একটা মানে কি বলে, মানে একটা ভিডিও বক্তব্য শুনছিলাম, মানে ভিডিও, এই বেটা বলে উঠলেন, এই বেটা। দিস ইজ নট এ ল্যাঙ্গুয়েজ, আই মাস্ট সে। এটা না, যার উদ্দেশ্যে হোক না কেন, যাদের উদ্দেশ্যে হোক না কেন। কিন্তু কথা হচ্ছে কি যে আমাদের দেশে তো এটাই সত্য যে আমরা যারা বানাবার জায়গায় থাকি, যেমন আমি একটা জায়গায় আমি কাউকে বানাতে পারি, আমার উপরে যিনি তিনি আমাকে বানাতে পারেন, এরকম বানানোর একটা প্রক্রিয়া, প্রসেসের মধ্যে, সিস্টেমের মধ্যে আমরা থাকি। তো ফলে আমরা বানাই আর ওরা বানাতে পারে না। তো যখন ওরা বানাতে পারে না, তখন দেখবেন যে রিপাবলিকান পার্টি করা সত্ত্বেও ওই পার্টি থেকে নির্বাচিত হয়েছে কংগ্রেসম্যান, সিনেটর, তারা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এগেনস্টে যে বা তার দলের বাইরে যে তারা ডেমোক্র্যাটদের সাথে মিলে তারা যৌথভাবে বিলও তৈরি করছে, ভোটও দিচ্ছে। আবার ডেমোক্র্যাটরাও ইন মেনি ইস্যুস তারা রিপাবলিকানদের সাথে, যেটা তারা ভালো মনে করেন, তারা জয়েন্টলি বিল প্রপোজ করেন, বিল ড্রাফট করেন বা অপোজ করেন বা সাপোর্ট করেন। এইটা ও দেশে সম্ভব, কারণ প্রাইমারিলি তাদের পার্টির মধ্যে তারা একটা প্রাথমিক ভোটে নির্বাচিত হন। সেই নির্বাচনের মধ্যে, সেই নির্বাচনী প্রক্রিয়ায় তাদের পার্টি হাই আছে। আমাদের মতন লোকেরা সেখানে ইনফ্লুয়েন্স করতে পারে না, বিকজ উই ক্যান মেক, দে ক্যান্ট মেক। আমরা বানাতে পারি নেতা, ওরা নেতা বানাতে পারে না। এখানে কর্মীরা নেতা বানিয়ে দেয় না, নেতারা তাদের নিচের স্তরের নেতা বানিয়ে দেয়। তো ফলে 70 অনুচ্ছেদের মানে 2টো বলেন, 4টা বলেন, যাই বলেন না, কোনো সার্কাসের হাতির মতো আমরা মানে মনস্তাত্ত্বিকভাবে মানে শৃঙ্খলিত হয়ে আছি। আপনি বলছেন যে
এমপিরা চাইলেও আসলে ওই গণ্ডির বাইরে যাওয়ার তাদের খুব বেশি সুযোগ নেই, বেশি না, কোনো মনস্তাত্ত্বিকভাবে সুযোগই নেই। ও তো বাধা। মানসিকভাবে না, মানসিকভাবে শৃঙ্খল। তাহলে এই পরিবর্তনটা আসতে আসলে অসুবিধা কোথায়? এই পরিবর্তনটা আসলে অসুবিধা কি, ওই যে আমাদের একটা বিরাট বড় চান্স গেল যে এই যে সংস্কার যেটা হলো, একটা হচ্ছে সংস্কারটা দীর্ঘ সময় নিয়ে সংস্কার আলোচনাটা হয়েছে। এত বেশি আলোচনার দরকার ছিল না। এই সংস্কার প্রক্রিয়ার যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, কার্যত উনি প্রধান, প্রফেসর আলী রিয়াজ ভাই, আমাদের সিনিয়র ইউনিভার্সিটিতে, উনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ান, রাজনীতি বিজ্ঞানী পড়ান, ওই দেশে বহু বছর আছেন, মোর দেন 3-4 ডিকেডস প্রবাবলি, তাই না? উনি যেটা করতে পারতেন, শুরুতেই আইডিয়াটা ইনিশিয়েট করতে পারতেন এবং একটা সিচুয়েশন তৈরি করতে পারতেন। আনফর্চুনেটলি আমরা সেটা করতে পারিনি। এটা করতে না পারার পরে আমরা আবার যাহা 52 তাহা 53-তে চলে গিয়েছি, যে লাউ সেই কদু। একটা পরিবর্তন, যে এত মানুষের যে প্রাণ গেল, এই যে 135টা শিশুর জীবন গেল, 2000 মতো মানুষের প্রাণ গেল, এত মানুষের চোখ গেল, কারো এক চোখ দু চোখ গেল, যে এত মা বোন রাস্তায় নামলো, এটা জনগণের এত স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান পৃথিবী ইতিহাসে খুব কমই হয়। তো এটার তো একটা আউটকাম, মানুষের তো একটা অ্যাসপিরেশন, মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল। তো মানুষ তো চায়, মানুষ তো 52 আর 53 এক জিনিস চায় না, লাউ কদু তো চায় না, মানুষ একটা পরিবর্তন চায়। সে পরিবর্তনটা আসলে সূচিত হলো না। সেটার কারণটা যেটা আমি মনে করি, আপনি বলবেন কেউ ঘুরে ফিরে কই একই কথা, হ্যাঁ, ঘুরে ফিরে অ্যাটলিস্ট যদি আমি নির্বাচনী ব্যবস্থার একটা পরিবর্তন আমরা আনতে পারতাম, তাহলে আপনার যে এটা অনেক স্বচ্ছতা থাকতে পারতো, অনেক ডেমোক্রেটিক আপনার এক্সারসাইজ হতে পারতো। তাহলে আপনার এই 70 অনুচ্ছেদ নিয়ে যে আলোচনাটা আমি দেখলাম যে গতকাল সালাউদ্দিন আহমেদের একটা কথা বলতে চাই, তিনি বলছিলেন যে ওনার কথাই বলতে চাচ্ছি, ভবিষ্যতে সংবিধানের যে সংশোধনী আসবে 70 ধারাতেও পরিবর্তন আসবে এবং 70 অনুচ্ছেদ সংশোধন পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে পরিবর্তিত 70 অনুচ্ছেদ আমি বললাম ভবিষ্যতেও যদি পরিবর্তন আনা হয় 70 অনুচ্ছেদের, তাতে করে কোনো লাভ হবে না। ওই মনোজগতে হাতির মতো শৃঙ্খলিতই থাকবে যতক্ষণ পর্যন্ত নির্বাচন ব্যবস্থার পরিবর্তন। আমি জাতীয় নির্বাচনের কথা বলছি, ভোটটা দেবেন তো পার্লামেন্টের মেম্বাররাই যদি নিজেদের স্বাধীন বোধ না করেন, তারা যদি স্বাধীনভাবে নির্বাচিত না হতে পারেন, তারা তাদের ইলেকটোরেট থেকে যদি তারা নির্বাচিত হয়ে আসতে না পারেন, ওই দেশে তো ট্রাম্প কাউকে বানিয়ে দেয় না, বানাতে পারে না, তার কোনো অথরিটিই নাই, এক্সারসাইজ করার কোনো অবস্থান নাই। তো সুতরাং আনলেস অ্যান্ড আনটিল আপনি ইলেকট্রাল সিস্টেমের যদি বেসিক স্ট্রাকচারের পরিবর্তনটা না আনেন, আপনি পরবর্তীতেও আপনার 70 অনুচ্ছেদের পরিবর্তন আনলেও কোনো লাভ হবে আই ডোন্ট থিঙ্ক। আমার তো মোটামুটি বয়স হয়ে গেছে, আল্লাহ বাঁচায় রাখলে হয়তো আমি আরও একটা নির্বাচন দেখতে পারি যদি আল্লাহ চান, ইচ্ছা করেন, কিন্তু আমার মনে হয় না আমি আই উইল বি এবল টু সি ইট। আমি যেই জিনিসটি আজকে ইন অ্যাডভান্স বলতে চাই নাকি বলে দেবো? জি জি, আচ্ছা, সেটা হচ্ছে উনি আইনজ্ঞ মানুষ, আমি আইন পড়ি ঠুরি আর কি ইন্টারেস্ট থেকে, এবং কিছুটা প্রশ্ন করি নিজেকে যে এটা কেন বা এটা কেন না। সেখানে আমার একটা জিনিস মনে হচ্ছে, যেহেতু ওই যে জুলাই আদেশ বাস্তবায়নের কথা সরকারি দলের তরফ থেকে বলা হয়েছে না, বলা হয়েছে তো যে আমরা এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। তো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হলে তো জুলাই ধরে নিলাম আমি হাইপোথেটিক্যালি কেন ধরবো, সিন্স গভর্নমেন্ট প্রমিস করেছে তারা জুলাই আদেশ বাস্তবায়ন করবে, তো জুলাই আদেশের মধ্যে ছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে নাকি, তাই তো? তাহলে আমাদের আরেকটা কক্ষ হবে। রাষ্ট্র তখন প্রশ্ন উঠতে পারে, বর্তমান যিনি আজকে যিনি রাষ্ট্রপতি হলেন, তিনি তো জাতীয় সংসদ দ্বারা নির্বাচিত প্রেসিডেন্ট হলেন। এই পার্লামেন্টে যদি আরেকটি কক্ষ হয় এবং সেই কক্ষে যখন আরও 100 জন মানুষ নির্বাচিত হবেন, তাহলে রাষ্ট্রপতি কি তখন একটা যদি উচ্চ কক্ষ থেকে, ওটার নাম তো একটা দেবেন তো নাকি, একটার নাম তো উচ্চ কক্ষ বললেন, তার একটার নাম তো টেক্সট দেবেন, যেই নামই ডাকেন না কেন। আচ্ছা, তো তাহলে রাষ্ট্রপতি কি এক কক্ষের নির্বাচিত প্রেসিডেন্ট হবেন না 2 কক্ষের নির্বাচিত প্রেসিডেন্ট হবেন? আচ্ছা, দ্যাট উইল বি ভেরি বিগ কোশ্চেন আজকে আপনার অনুষ্ঠানে আমি একদম সাইন কোশ্চেন করে গেলাম। আচ্ছা, কারণটা হচ্ছে যে আপনার প্রেসিডেন্ট তো সংসদ কর্তৃক প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, সংসদ যদি 2 লেগড হয় দ্বিকক্ষ বিশিষ্ট, তাই যদি হয়, তিনি আজকে এক কক্ষ দ্বারা নির্বাচিত হলেন। এই টেনিওরে, এই গভর্নমেন্টের এই টেনিওরে যদি আরেকটি কক্ষ নির্বাচিত, আরেকটা কক্ষ যদি ক্রিয়েট হয়, তাই না, এবং সেখানে যদি নির্বাচিত হন,
তাহলে প্রেসিডেন্টের, উনি আইনের মানুষ, উনি বলতে আমি আইনের মানুষের কাছ থেকে একটু শুনতে চাই। প্রেসিডেন্টকে ওই কক্ষেরও এন্ডোর্সমেন্ট এই ব্যাপারে আসলে কোনো ধরনের আইনগত কোনো বিধান রয়েছে কিনা, যে আমাদেরও সবার প্রশ্ন যে আরেকটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যদি হয় সেক্ষেত্রে কি আবারও রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ আসবে কিনা, নাকি এবং সেই সাথে ওই কক্ষেরও এখন যেটা রয়েছে পরিবর্তিত অবস্থার ক্ষেত্রে কি হতে পারে? স্কিমটা ছিল হলো 180 দিনের ভিতরে এগুলো শেষ হয়ে যাবে। 17 তারিখে, এই মাসের 17 তারিখে 180 দিন পার হয়েছে, ক্যালেন্ডার 180 দিন, ওয়ার্কিং 180 দিন এখনো পার হয় নাই। তো যদি এই 180 দিনের ভিতরে স্কিমটা অ্যাকসেপ্টেড হতো, তা এরই মধ্যে দ্বিকক্ষ হয়ে যাওয়ার কথা। প্রশ্ন আসছিল যে যখন এটি পাশ হয়ে যাবে, 180 দিন শেষ হয়ে যাবে, তখন অটোমেটিক সংবিধান সংস্কার পরিষদটা বাতিল হয়ে যাবে। একজন পার্লামেন্টের মেম্বার দুটো ক্যারেক্টার হবে, একটা হলো পার্লামেন্ট মেম্বার হবেন আর একটা সংবিধান সংস্কার সভার সদস্য হবেন, দুটো শপথ নেবেন। বিএনপি একটি শপথ নিয়েছে, আরেকটি শপথ নেয় নেই। আর যেদিন শেষ হয়ে যাবে, আইনে বলা আছে স্পষ্ট করে, যেদিন শেষ হয়ে যাবে সেই দিন বর্তমান পার্লামেন্টটা ভেঙে দুটুকরো হয়ে যাবে। একটা হয়ে যাবে আপার হাউস বাইক্যামেরাল সিস্টেমে, আর একটা থাকবে লোয়ার হাউস। ইলেকশন লাগবে না না না, তাহলে ওই 100 জন কিভাবে হবে? এটাই বলছি। তো এইটা দেখা যাচ্ছে এই জায়গায় উচ্চকক্ষে একজন স্পিকার থাকবেন, ডেপুটি স্পিকার থাকবেন 2 জন, ওই ডেপুটি স্পিকার 2 জনের একজন হবে বিরোধী দল থেকে। নিম্নকক্ষে স্পিকার থাকবেন একজন, ডেপুটি স্পিকার 2 জন, ওই ডেপুটি স্পিকারের 2 জনের একজন হবে বিরোধী দল থেকে। এখন উচ্চকক্ষ গঠিত হবে কিভাবে? উচ্চকক্ষ গঠিত হওয়ার ব্যাপারে দ্বিমত 2 জায়গায় হয়েছে। আমাদের রেফারেন্ডামে দেওয়া হয়েছে যে উচ্চকক্ষ গঠিত হবে নিম্ন কক্ষের ভোটের পার্সেন্টেজ অনুযায়ী। যে দল যে কয় পার্সেন্ট ভোট পেয়েছে তিনি 100টার মধ্যে সেই কয়টা সিট পাবেন। যেমন বিএনপি যদি 60% ভোট পেয়ে থাকে তাহলে 100টার মধ্যে 60টা পাবে। আর বিএনপির প্রস্তাব হলো যে না, ভোটের পার্সেন্টেজে হবে না, এটা হবে আসন সংখ্যার পার্সেন্টেজ অনুযায়ী হবে। তো যে পদ্ধতিতেই হোক না কেন, উচ্চকক্ষ যদি গঠিত হয়, এতক্ষণ তো এগুলো শেষ হয়ে যাওয়ার কথা। এখন এসে আমরা যে বিতর্কটা দেখছি বা হচ্ছি, এগুলো কিন্তু আর থাকার কথা না আজকের পর থেকে। অলরেডি কুড হ্যাভ বিন ডান। এবং এই যে ডান আমরা করলাম না, করব, তার মানে কি? প্রায়োরিটি সেট করি নাই। সরকার এখানে প্রায়োরিটি সেট করে নাই। সরকার প্রায়োরিটি সেট করেছে কার্ডে, সেটা তো 1 মাসের মধ্যে দিয়ে দিচ্ছে। প্রায়োরিটি সেট করেছে খাল খননে, সেটা তো হয়ে যাচ্ছে। প্রায়োরিটি সেট করেছে প্রবাসীদের কার্ডে, সেটা সেট করে দিয়েছে। প্রায়োরিটি সেট করে নাই বিদ্যুতে, প্রায়োরিটি সেট করে নাই গ্যাসে, প্রায়োরিটি সেট করে নাই কনস্টিটিউশনাল এই সংস্কার প্রক্রিয়াটাকে ডান অ্যাওয়ে করতে। বিতর্ক বাঁচিয়ে রেখেছে। কেন বিতর্কটা বাঁচিয়ে রাখুন? এই বিতর্ক করে লাভ কি হচ্ছে? কে বেনিফিটেড হচ্ছে? জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে ডিসকন্টেন্ট কেন ক্রিয়েট করা হলো? ওয়াই? ফর হোয়াট পারপাস? হু উইল বি দ্য আলটিমেট বেনিফিশিয়ারি অফ দ্যাট ডিবেট? এই বিতর্ক করে বিএনপি সরকারের কি ফায়দা আছে? বিএনপি সরকার বলেছে জুলাই সনদ বাস্তবায়ন হবে, অক্ষরে অক্ষরে সেটি পালন করা হবে। যদি তাই হয়ে থাকে, জি, তো যদি তাই হয়ে থাকে তাহলে এই যে দীর্ঘায়িত করার বিষয়টি বারবার আসছে এবং সেটা নিয়ে আপনারা বারবার অভিযোগও করে যাচ্ছেন, আপনারা কি আসলে সরকারের এই মন্তব্যের সাথে একমত যে তারা আসলে বাস্তবায়ন করবে? এটা কি আপনারা বিশ্বাস করেন? ডেফিনেটলি নট। আমরা এই যে একটা ডিলে-ডালে ব্যবস্থা, ডিলে-ডালে পদক্ষেপ, এটাকে আমরা ইন্টেনশনাল বলছি। এটাকে আমরা এটা বলছি না যে সরকার অন্য কাজের কারণে সময় পাচ্ছে না, তাই কাজটা করতে পারছে না। সরকার গঠন করার পরে 1 নম্বর যদি কোনো কাজ হওয়া উচিত ছিল, তাহলে সেটা ছিল এই সংস্কার প্রক্রিয়াটা শেষ করে ফেলা, এগ্রিড পয়েন্টগুলোকে এখানে মিটমাট করে ফেলা। কিন্তু এগ্রিড পয়েন্টটা মিটমাট না করার ফলে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা তো আছে, ক্রিটিসিজম তো আছে। জুলাইতে যারা যুদ্ধ করেছে তারা তো এক ধরনের এনজাইটির মধ্যে আছে। এই এনজাইটি, আমি এটা এখন আমার বুঝে আসে না, যেগুলোতে এগ্রি করে গেছে এগুলোকে ঝুলিয়ে রাখার পিছনে কি কারণ থাকতে পারে? আমি কোনো কারণ দেখি না। প্রাইম মিনিস্টাররা এগ্রি করে গেছেন, বিএনপি এগ্রি করে গেছে যে একজন ব্যক্তি 10 বছরের বেশি ইন হিজ হোল লাইফ প্রাইম মিনিস্টার থাকতে পারবে না। এভরিবডি এগ্রিড। এটা করছে না কেন?
এটা হবে, এটা তো গতকাল বৃহস্পতিবার আপনি 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 আপনার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আপনি লিখেছেন যে আজ মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন, কিন্তু কোনো উত্তেজনা নেই, কারণ ফলাফল আগে থেকে আপনাদের জানা, আমাদের সবার জানা। এমনটা হবার কথা ছিল না, কথা ছিল ৭০ অনুচ্ছেদ সংস্কার হবে এবং স্বাধীনভাবে সকলেই ভোটাধিকার প্রয়োগ করবে। আমি যদি ডক্টর আসাদুজ্জামান রিপনের কথা ধরে বলতে চাই যে আসলেই কি ৭০ অনুচ্ছেদ যদি বাস্তবায়ন হতো সবাই স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন? তিনি বলছেন পারতেন না। থিওরিটিক্যালি কোনো বাধা নাই, কিন্তু কেউ যদি ইচ্ছা করে ইন্ডিপেন্ডেন্ট না হতে চায় তাকে তো আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন না। রিপন ভাই সিনিয়র, অনেক অভিজ্ঞতা ওনার। আই রেসপেক্ট হিম, আই হ্যাভ ডিপ রেসপেক্ট ফ্রম দ্য ডিপেস্ট কোর অফ মাই হার্ট ফর হিম, বিকজ আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ই সেইজ। অনেক ক্রিয়েটিভ থিঙ্কিং তিনি জন্ম দেন, আই সাবস্ক্রাইব ইট। এবং এই কন্ট্রিবিউশনের রিকগনিশনটা এই ভাইকে দিয়ে আমি একটা কথা বলি। কথা তো ছিল ৫ই আগস্টের পরে রাজনীতিতেও গুণগত পরিবর্তন হবে। কথা তো ছিল নতুন প্রজন্মের মানুষের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করব। কথা তো ছিল এখানে ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল মেকানিজম ক্রিয়েট হবে। কথা ছিল এখানে পরিবার সিস্টেম থেকে বের হয়ে একজন কৃষকের সন্তানও যেন প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখতে পারে, এই এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। দিস ওয়ার দি কমিটমেন্টস, দিস ওয়ার দি স্পিরিটস। সংস্কারটা করবো কেন? কোনো ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকতে না, কোনো দলের মধ্যে সীমাবদ্ধ থাকতে না, কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকতে না। এই সংস্কারটা করার পারপাস ছিল এভরি সিটিজেন উইল বি গিভেন ইকুয়াল অপরচুনিটি, যেন ক্যাপেবল হলে, কম্পিটেন্ট হলে সে যেন রেসপেক্ট পায়। আচ্ছা, এই জায়গাটা থেকে আমি মনে করি, এই জায়গাটা থেকে ফিলসফিক্যাল, কিন্তু এটা একটা কালচারালও ব্যাপার আছে। আমার ধারণা এই জায়গা থেকে রিপন ভাই বলছেন যে যদি একজনকে আমরা এখন ৭০-এর বাইরেও ঠেলে দেই, তার মন, মগজ, মস্তিষ্ক থেকে এই পূর্বের ঢেউ এখনো দূর হয় নাই। আপনি দেখবেন দোলনার মতো আর কি, দোলনাকে আপনি ধাক্কা দিয়ে ছেড়ে দিবেন, আপনি ছেড়ে দিয়েছেন ঠিকই, কিন্তু দোলনা তো দুলতে থাকে কিছুক্ষণ। এটা একটা মেন্টাল বন্ডেজ, এই কথাই বলছেন। অ্যাডমিটেডলি ইয়েস, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য সিচুয়েশন। আপনাদের দলের সংসদ সদস্যরা আমরা দেখলাম যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিল, কিন্তু সংস্কার পরিষদ গঠন হলো না। মেনে নিয়ে আপনারা সংসদে রয়েছেন এবং আপনাদের দল সবকিছু দেখা যাচ্ছে মেনে নিতে বাধ্য হচ্ছে, নাকি রাজপথে যেটাই বলেন না কেন আসলে আপনারা মেনে নিতে বাধ্য হচ্ছেন, নাকি বিএনপির সাথে অনেকে বলে থাকে কোনো এক ধরনের গোপন সমঝোতার ভিত্তিতেই আসলে সবকিছু চলছে? এই ধরনের অভিযোগ নিয়ে কি বলবেন? কি করতে পারবো আমরা? পদ্মা করে চলে যাব? ওয়ান পার্টি সিস্টেম চালু করে দিব? আমরা কি হটকারী হতে পারবো? জুলাই স্পিরিটের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি আছে না? জুলাই স্পিরিটের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে না? যে কারণে আমরা সংসদ সদস্য হচ্ছি, পার্লামেন্টের মেম্বার হচ্ছি, বিরোধী দলের নেতার গাড়িতে পতাকা টাঙিয়ে হাঁটছি, মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছি, আজকে মহামান্য রাষ্ট্রপতি হচ্ছি, জনে জনে গিয়ে আমরা এখানে হাজিরা দিচ্ছি, মিনিস্টার্স হচ্ছি, বদলাচ্ছি। এ সব কিছুর দায়বদ্ধতা কি জুলাইয়ের সঙ্গে আছে না? যদি থেকে থাকে, ইফ ইট ইজ অ্যান অ্যাডমিটেড ফ্যাক্ট, তাহলে হটকারী সিদ্ধান্ত নেওয়া তো কারোর জন্যই ঠিক হবে না। ইট উড নট বি অ্যান অ্যাপ্রোপ্রিয়েট। দেখেন, আমরা কিন্তু দুটো শপথই নিয়েছিলাম। একটা পার্লামেন্টের মেম্বার হিসেবে শপথ আন্ডার দি এক্সিস্টিং কনস্টিটিউশন, আরেকটা ছিল সংস্কার কাউন্সিল, সংবিধান সংস্কার সভার। তো সংবিধান সংস্কার সভার শপথ তো নেয়নি বিএনপি। না নেওয়ার কারণে সংস্কার সভার ডাকেনি তারা। ডাকার পদ্ধতি কি? প্রাইম মিনিস্টারকে, অনারেবল প্রেসিডেন্টকে অ্যাডভাইস করতে হবে ডাকার জন্য। তিনি তো অ্যাডভাইস করছেন না। সংসদ অধিবেশন ডাকার মতোই করে অ্যাডভাইস করছেন না। তিনি তো সংসদ অধিবেশনে অ্যাডভাইস করছেন, তিনি তো সেই সংস্কার সভার অ্যাডভাইস করছেন না। কেন করছেন না? কারণ তারা মনে করেন তারা এটার সদস্য নয়, তারা শপথ নেন নাই। এখন আমাদের সামনে অপশন কি? আমরা যে কথা বলছি, আমরা বলছি ওকে, আপনাদের 2/3 মেজরিটি আছে, মাসল আছে, ভোটিং পাওয়ার আছে, কিন্তু উই হ্যাভ পিপল অপিনিয়ন। উই উইল কনসেন্ট্রেট অন দ্য রেজাল্ট অফ দ্য রেফারেন্ডাম, কারণ দ্যাট ইজ দি রেজাল্ট অফ 70% পিপলস অপিনিয়ন। আমরা 2/3 মেজরিটি তো একটা বড় অংশের প্রতিফলন, প্রতিচ্ছবি। 2/3 মেজরিটি যারা ভোট পেয়েছে, এটা তো পার্লামেন্টের ভোট। আর হানা ভোট দিয়েছে প্রায় 70% লোক। 70% লোক হায়ের পক্ষে ভোট দিয়েছে কাস্টিং ভোটের। তা যদি হয়ে থাকে, বিরোধী দল যে কথাটা এখন বলছে যে আপনারা রেফারেন্ডামের রেজাল্টটাকে ইমপ্লিমেন্ট করেন, তার মানে কার কথা বলছে? ওই 70% পিপলের কথা বলছে। ওই 70% পিপলের মধ্যে কি বিএনপিকে যারা ভোট দিচ্ছে তারা নাই? নিশ্চয়ই আছে, কারণ হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য তো সবাই সম্মিলিতভাবে বলেছে। এখানে তো দলগত কোনো পার্থক্য ছিল না। তাহলে হঠাৎ করে এই জায়গা থেকে সরে আসাটা
কি জনগণের প্রতি দায়বদ্ধতা হলো? বিএনপি বলে আমরা জনগণের দল, কিন্তু রেফারেন্ডামের দল না? রেফারেন্ডাম কি জনগণ না? রেফারেন্ডামের ভোট কি জনগণের ভোট না? রেফারেন্ডাম কি সুষ্ঠুভাবে হয় নাই? যদি কেউ রেফারেন্ডামকে কোয়েশ্চেন করে থাকে তাহলে তো জাতীয় নির্বাচনকেও কোয়েশ্চেন উঠবে। একদিনে হয়েছে, ডাবল ব্যালটে হয়েছে, কেউ যদি বলে না রেফারেন্ডাম ইজ নট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ভোট, তাহলে শুধু ন্যাশনাল যে ভোট হয়েছে ওটাই অ্যাপ্রোপ্রিয়েট ভোট? আমার ধারণা এই জায়গায় এই বৈপরীত্যতা যত দ্রুত সরকার দূর করতে পারবে ততই তারা অস্বস্তি থেকে দূরে সরে আসবে, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। যতদিন এটাকে ঝুলিয়ে রাখবে ততদিন মানুষের কথা শুনতেই হবে তাদেরকে। জি, মোহাম্মদ শিশির মনির, আবার আসবো আপনার কাছে। ডক্টর আসিদুজ্জামান রিপন, জুলাই সনদে প্রস্তাবিত ব্যবস্থায় বলা আছে যে রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালট থাকবে এবং রাষ্ট্রপতির কিছু গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষমতা বাড়বে। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরির জন্য আলাদা কিছু সাংবিধানিক বিষয় বিধান যুক্ত হবে। নতুন